একজন ম্যানেজার ধরুন তার টিমের দিকে তাকিয়ে ভাবছেন এই কোয়ার্টারের টার্গেট তো পূরণ হলো, কিন্তু 1 বছর পর আমার টিমটাকে কে লিড দেবে? কে আছে যে শুধু নিজের কাজটা ভালো করে না, বরং পুরো বিজনেসটা বোঝে? মানে শুধু যারা এখন ভালো পারফর্ম করছে তাদের দেখলেই কি এই প্রশ্নের উত্তর পাওয়া যায়? না, একদমই না। নাকি পারফরম্যান্সের বাইরেও কিছু দেখার আছে? এই যে একটা কঠিন প্রশ্ন, এর উত্তর খোঁজার জন্যেই কিন্তু একটা টুল ব্যবহার করা হয়। দেখতে খুবই সাধারণ, কিন্তু এর প্রভাব অমাঞ্চ। আর সেই টুলটাই হলো 9বক্স গ্রিড। নামটা শুনলে মনে হতে পারে খুব জটিল কোনো বিজনেসের ছক, কিন্তু আসলে এটা ট্যালেন্ট ম্যানেজমেন্টের দুনিয়ায় সবচেয়ে আলোচিত এবং একই সাথে সবচেয়ে বিতর্কিত টুলগুলোর মধ্যে একটা। এক্স্যাক্টলি। আজ আমরা এইচআর জগতের এই বিখ্যাত টুলটা নিয়েই একটা গভীর আলোচনায় বসব। আমাদের হাতে বেশ কিছু দারুণ সোর্স আছে। একদিকে যেমন আছে মেকেনজি আর জেনারেল ইলেকট্রিকের মতো ক্লাসিক গাইডলাইন, অন্যদিকে আছে togetherplatform.com এর মতো মডার্ন প্ল্যাটফর্মের অ্যানালাইসিস। রাইট। শুধু তাই নয়, আমরা ৩৬৫ ট্যালেন্টস এবং এআইএচআর এর মতো ভবিষ্যৎমুখী প্রতিষ্ঠানের ক্রিটিকগুলো খতিয়ে দেখেছি। মানে যারা প্রশ্ন তুলছে যে এই টুলটা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক। আচ্ছা। এমনকি লয়েডস এবং সিগমায়ের মতো প্রতিষ্ঠানের তৈরি করা টুল কিটও আমাদের হাতে আছে। আর সবচেয়ে মজার বিষয় হল, রেডিটের মতো ফোরাম থেকে এইচআর প্রফেশনালদের বাস্তব জীবনের অভিজ্ঞতাও আমরা আমাদের আলোচনায় নিয়ে আসব। বাহ! তার মানে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো এই 9বক্স গ্রিড আসলে কি, এটা কিভাবে কাজ করে, এর ভালো মন্দ দিকগুলো কি, এবং ট্যালেন্ট ম্যানেজমেন্টের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করা। সো লেটস আনপ্যাক দিস। লেটস ডু ইট। সবার আগে এই 9বক্স গ্রিড জিনিসটা আসলে কি? হোয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ এর সরলতার মধ্যে শক্তি লুকিয়ে আছে। এটা আসলে একটা 3x3 ম্যাট্রিক্স, মানে 9টা বক্সের একটা ছক। ওকে। এই ছকটা কর্মীদের মূল্যায়ন করে দুটো মূল অক্ষ বা অ্যাক্সেসের উপর ভিত্তি করে। প্রথমটা হলো এক্স অ্যাক্সেস, যেটা দিয়ে মাপা হয় পারফরম্যান্স। অর্থাৎ একজন কর্মী বর্তমানে তার কাজটা কতটা ভালোভাবে করছেন, তার কেপিআই বা লক্ষ্যমাত্রা কতটা পূরণ হচ্ছে, এইসব। এটা তো বেশ সোজা সাপটা, তাই না? মানে বর্তমানের মূল্যায়ন। একদম। কিন্তু দ্বিতীয় অক্ষটাই এই টুলটাকে সাধারণ পারফরম্যান্স রিভিউ থেকে আলাদা করে দেয়। আচ্ছা। সেটা হলো ওয়াই অ্যাক্সিস, যা দিয়ে মাপা হয় পোটেনশিয়াল বা সম্ভাবনা। অর্থাৎ ভবিষ্যতে ওই কর্মীর আরও বড় দায়িত্ব নেওয়ার, নতুন কিছু শেখার বা সামগ্রিকভাবে উন্নতি করার ক্ষমতা কতটা আছে। এটা হলো ভবিষ্যতের পূর্বাভাস। বুঝতে পারছি। তার মানে এটা শুধু অতীতের কাজের রিপোর্ট কার্ড নয়। রেডিটের একজন ব্যবহারকারী দারুণ একটা পার্থক্য তুলে ধরেছেন। উনি লিখেছেন, আ পারফরম্যান্স রিভিউ লুকস ব্যাক, বাট আ 9বক্স লুকস ফরওয়ার্ড। প্রিসাইসলি। এর মূল উদ্দেশ্য তাহলে কর্মীদের গ্রেড দেওয়া নয়, বরং ভবিষ্যতের লিডার খুঁজে বের করা আর তাদের জন্য সঠিক ডেভেলপমেন্টাল প্ল্যান তৈরি করা, মানে যাকে আমরা বলি ট্যালেন্ট ম্যানেজমেন্ট এবং সাকসেশন প্ল্যানিং। একদম। আর এর ইতিহাসটাও কিন্তু খুব মজার। উইকিপিডিয়া তথ্য অনুযায়ী এটা 70-এর দশকে ম্যাকেনজি প্রথম বানিয়েছিল জেনারেল ইলেকট্রিকের জন্য। ও তাই নাকি? হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো এটা তখন মানুষের জন্য তৈরি হয়নি, হয়েছিল জিএর বিভিন্ন বিজনেস ইউনিটের মূল্যায়নের জন্য। তখনের মাত্রাগুলো ছিল মার্কেট অ্যাট্রাক্টিভনেস আর বিজনেস স্ট্রেংথ। ইন্টারেস্টিং। পরে এইচআর লিডাররা বুঝতে পারলেন যে আরে, এই একই মডেলটা তো মানুষের ট্যালেন্ট মূল্যায়নের জন্য দারুণভাবে কাজে লাগানো যায়। এভাবেই এর জন্ম। তাহলে আমাদের কাছে একটা 3x3 গ্রেড আছে। আমি যদি ঠিক বুঝে থাকি, এর প্রথম ধাপ হলো মানদণ্ড ঠিক করা, তাই না? মানে হাই পারফরম্যান্স বলতে আমরা ঠিক কি বোঝাচ্ছি, আর হাই পোটেনশিয়ালেরই মানে কি? একদম ঠিক। আর এখানেই অনেক কোম্পানি প্রথম ভুলটা করে। দেখুন, হাই পারফরম্যান্সের সংজ্ঞা দেওয়াটা তুলনামূলকভাবে সহজ, টার্গেট পূরণ, কোয়ালিটি অফ ওয়ার্ক ইত্যাদি। কিন্তু হাই পোটেনশিয়াল মাপাটা ভীষণ কঠিন। এর মধ্যে লার্নিং অ্যাজিলিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ের মতো গুণাবলী চলে আসে, যেগুলো সহজে সংখ্যা দিয়ে মাপা যায় না। রাইট। এখানে সাবজেক্টিভিটি বা ব্যক্তিনিষ্ঠতার সুযোগ তৈরি হয়। এক্স্যাক্টলি। তার মানে একজন কর্মী হয়তো তার সেলস টার্গেট 100% পূরণ করেছেন, কিন্তু তিনি কি নতুন কোনো মার্কেটের কথা ভাবছেন বা তার টিমের জুনিয়রদের মেন্টর করছেন? এই হাউ ফ্যাক্টরটাও পোটেনশিয়ালের অংশ। বেশ জটিল। আচ্ছা, এই মানদণ্ডগুলো ঠিক করার পর ম্যানেজাররা কি একাই কর্মীদের বক্সে ফেলেন, নাকি এটা একটা টিম ভিত্তিক আলোচনা?
আইডিয়ালি এটা একটা ক্যালিব্রেশন মিটিংয়ে হওয়া উচিত, যেখানে একাধিক ম্যানেজার একসাথে বসেন। এতে একজন ম্যানেজারের ব্যক্তিগত বায়াস বা পছন্দ অপছন্দের প্রভাব কমানো যায়। আচ্ছা। এর পরের ধাপ হল গ্রিড পূরণ করা। ম্যানেজাররা প্রতিটি কর্মীকে তার পারফরম্যান্স আর পোটেনশিয়াল অনুযায়ী নির্দিষ্ট বক্সে রাখেন। আর তৃতীয় ধাপে শুরু হয় আসল কাজ, বিশ্লেষণ ও পদক্ষেপ। এই গ্রিডটা পুরো টিমের ট্যালেন্টের একটা ভিজুয়াল ম্যাপ তৈরি করে দেয়। 1 মিনিট, তার মানে কর্মীদের শুধু নম্বর দিয়ে চেনা হয় না। আমি কোথাও পড়েছিলাম যে এই বক্সগুলোর কিছু অদ্ভুত নামও আছে, যেমন প্রবলেম চাইল্ড। এই নামগুলো কি শুধু মজা করার জন্য, নাকি এর পেছনে কোনো কৌশল আছে? দারুণ প্রশ্ন। এই নামগুলোই আসলে কৌশলটাকে জীবন্ত করে তোলে। যেমন ধরুন, টপ রাইট বক্স মানে হাই পারফরম্যান্স আর হাই পোটেনশিয়াল, এদেরকে বলা হয় ফিউচার লিডার্স বা স্টার্স। আচ্ছা, ফিউচার লিডার্স। হ্যাঁ, এরা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ। এদের জন্য কোম্পানির সেরা রিসোর্স, চ্যালেঞ্জিং প্রজেক্ট এবং লিডারশিপ কোচিং বরাদ্দ করা উচিত। এদেরকে ধরে রাখাই কোম্পানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেশ, বোঝা গেল। কিন্তু যার পোটেনশিয়াল অনেক কিন্তু পারফরম্যান্স খারাপ, তার কি হবে? মানে হাই পোটেনশিয়াল, লো পারফরম্যান্স বক্সে যে আছে। তার পারফরম্যান্স আটকে রেখেছে। ও, ম্যানেজারের কাজ হলো সেই বাধাটা খুঁজে বের করা। হতে পারে সে ভুল রোলে আছে, অথবা তার আরও ট্রেনিং দরকার, বা তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা চলছে। আমার এক ক্লায়েন্ট কোম্পানিতে এমন একজন ছিলেন, দারুণ প্রোগ্রামার, কিন্তু তার পারফরম্যান্স হঠাৎ করে কমে গিয়েছিল। ম্যানেজার তার সাথে কথা বলে জানতে পারলেন যে ছেলেটা একটা নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে চায়, কিন্তু তার বর্তমান প্রজেক্টে সেই সুযোগ নেই। আচ্ছা। তাকে প্রবলেম চাইল্ড হিসেবে না দেখে একটা নতুন R&D প্রজেক্টে দেওয়ার পর সে আবার টপ পারফর্মার হয়ে গেল। বাধাটা খুঁজে বের করাই ছিল আসল কাজ। বাহ, দারুণ উদাহরণ। আচ্ছা, এর উল্টোটাও তো হতে পারে। মানে যে দারুণ পারফর্মার, কিন্তু তার পোটেনশিয়াল কম, লো পোটেনশিয়াল, হাই পারফরম্যান্স। তাদের বলা হয় ট্রাস্টেড প্রফেশনালস বা কোর প্লেয়ার্স। এরা প্রতিষ্ঠানের স্তম্ভ। এরা নিজেদের কাজটা অসাধারণভাবে করে, কিন্তু এদের প্রমোশন দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হয়। কেন? কারণ এখানেই ম্যানেজমেন্টের একটা বিখ্যাত থিওরি, পিটার প্রিন্সিপাল, কাজ করে। এই থিওরি অনুযায়ী কর্মীরা তাদের ইনকম্পিটেন্সের লেভেল পর্যন্ত প্রমোশন পেতে থাকে। মানে আপনার সেরা সেলসম্যানকে সেলস ম্যানেজার বানালেই যে সে ভালো ম্যানেজার হবে তার কোনো মানে নেই। হয়তো সে টিম ম্যানেজ করতে পারে না। তাই এদের পুরস্কৃত করা উচিত, অন্যদের মেন্টর হিসেবে কাজে লাগানো উচিত, কিন্তু বড় পদে প্রমোশন দেওয়ার আগে 10 বার ভাবা উচিত। বুঝতে পারছি। আর একদম নিচের বক্সটা, মানে লো পারফরম্যান্স, লো পোটেনশিয়াল, ওই বক্সে যারা থাকে তাদের বলা হয় আন্ডার পারফর্মার বা ব্যাড হায়ার। একটা সোর্সে এদেরকে আইসবার্গ বা হিমশৈলের সাথে তুলনা করা হয়েছে, যা অর্গানাইজেশনকে ডুবিয়ে দিতে পারে। ও মাই গড! এদের ক্ষেত্রে ম্যানেজারের কাজ হলো পরিষ্কার ফিডব্যাক দেওয়া এবং একটা পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যান তৈরি করা। যদি তারপরেও উন্নতি না হয়, তাহলে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। পুরো সিস্টেমটা তো বেশ কাজের মনে হচ্ছে। এটা ম্যানেজারদের একটা স্ট্রাকচার দিচ্ছে ভাবার জন্য। তাহলে এটা নিয়ে এত বিতর্ক কেন? রেডিটে একজন HR প্রফেশনাল লিখেছেন, উই ক্যান ডু বেটার দ্যান লাম্পিং পিপল ইন বক্সেস। এই টুলটাকেও অনেকেই অপছন্দ করেন। কেন? ইফ উই কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার, এর সবচেয়ে বড় সমস্যা হলো এর ব্যক্তিনিষ্ঠতা, সাবজেক্টিভিটি। AI, HR এবং 365 ট্যালেন্টসের মতো প্ল্যাটফর্মগুলো এই বিষয়টা নিয়ে অনেক কথা বলেছে। পোটেনশিয়াল মাপার কোনো সলিড মিটার নেই। ফলে ম্যানেজারের ব্যক্তিগত ভালো লাগা বা মন্দ লাগা পুরো মূল্যায়নের উপর প্রভাব ফেলতে পারে। ঠিক। যে কর্মীর সাথে ম্যানেজারের সম্পর্ক ভালো, তার হাই পোটেনশিয়াল রেটিং পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একদম। আরেকটা বড় সমস্যা হলো এটা একটা স্ট্যাটিক স্ন্যাপশট, মানে বছরে একবারের মূল্যায়ন। আজকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এটা প্রায় অচল। ঠিক। ধরুন জানুয়ারিতে রিভিউ হলো, একজন কর্মীকে মিডিয়াম পোটেনশিয়াল রেটিং দেওয়া হলো, কিন্তু পরের 3 মাসে সে একটা কঠিন প্রজেক্ট দারুণভাবে সামলে নিল। তার স্কিল আর আত্মবিশ্বাস দুটোই বাড়ল, কিন্তু পরবর্তী রিভিউ আসতে আরও 9 মাস বাকি। এই 9 মাস সে ওই মিডিয়াম লেভেল নিয়েই থেকে যাবে। আর এর মানসিক প্রভাবও তো নিশ্চয়ই আছে। একবার কাউকে লো পোটেনশিয়াল লেবেল দেওয়া হলে আমার তো মনে হয় সেই ধারণা বদলানো খুব কঠিন। অবশ্যই। এটাকে বলে পিজন হোলিং বা ছকে আটকে ফেলা। এতে কর্মীর মনোবল ভেঙে যেতে পারে।
সে ভাবতে পারে কোম্পানি তো ধরেই নিয়েছে আমার দ্বারা আর কিছু হবে না, তাহলে আমি আর চেষ্টা করে কি করব? এটা তো একটা সেলফ ফুলফিলিং প্রফেসিতেও পরিণত হতে পারে। এক্স্যাক্টলি, যা তাদের পারফরমেন্সকে আরও খারাপ করে দেয়। কিন্তু এর নিশ্চয়ই ভালো দিকও আছে, না হলে তো মেকিনজির মতো প্রতিষ্ঠান থেকে শুরু করে আজকে স্টার্টআপ সবাই এটা ব্যবহার করত না। এর সবচেয়ে বড় সুবিধাটা কি? এর সবচেয়ে বড় সুবিধা হলো এর সরলতা, সিম্পলিসিটি। এটা লিডারদের মধ্যে ট্যালেন্ট নিয়ে আলোচনার জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ তৈরি করে, তাই তো? একদম একটা কমন ল্যাঙ্গুয়েজ। যখন বিভিন্ন ডিপার্টমেন্টের হেডরা একসাথে বসেন, তখন এই গ্রিডটা তাদের একটা অবজেক্টিভ কাঠামো দেয়। আর এটা ম্যানেজারদের বাধ্য করে পারফরমেন্সের পাশাপাশি পোটেনশিয়ালের ওপরও জোর দিতে। দ্য ট্যালেন্ট স্ট্র্যাটেজি গ্রুপের একটা আর্টিকেলে খুব সুন্দর করে বলা হয়েছে, ইটস নট অ্যাবাউট দ্য বক্সেস। আসল বিষয় হলো এর মাধ্যমে যে আলোচনাটা শুরু হয় তার গুণমান। টুলটা একটা উপলক্ষ মাত্র। কিন্তু এই আলোচনাগুলো কি আসলেই গঠনমূলক হয়? আমার তো মনে হচ্ছে ম্যানেজাররা প্রায়ই তাদের পছন্দের কর্মীদের ফিউচার লিডার বক্সে রাখতে চাইবেন, আর এই টুলটা তাদের সেই পক্ষপাতকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে। দ্য টুল ইজ আ ক্যাটালিস্ট ফর কনভারসেশন। এই কথাটা শুনতে ভালো লাগলেও বাস্তবে কি এটা আ ক্যাটালিস্ট ফর কনফার্মেশন বায়াস হয়ে দাঁড়ায় না? দিস রেজেস অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আপনার আশঙ্কাটা একদম সত্যি, আর এটাই এই টুলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি সঠিক প্রক্রিয়া বা প্রসেস ছাড়া এই টুল ব্যবহার করা হয়, তাহলে এটা কনফার্মেশন বায়াসকে আরও বাড়িয়ে তোলে। তাহলে উপায়? এই জন্যেই এর বিবর্তন বা ইভলিউশন প্রয়োজন। আজকের দিনের এক্সপার্টরা বলছেন 9 বক্স গ্রিডকে বাতিল করার দরকার নেই, একে আপগ্রেড করতে হবে। সো হোয়াট ডাজ দিস অল মিন? এই টুলটি কি তাহলে বাতিল করে দেওয়া উচিত, নাকি 2025 এবং তার পরেও একে আরও উন্নত করার কোনো উপায় আছে? হোয়াট ডাজ আ 2025 ভার্সন অফ দ্য 9 বক্স লুক লাইক? এর আমূল পরিবর্তনের প্রয়োজন নেই, বিবর্তনই যথেষ্ট। মূল লক্ষ্য হল এটিকে একটি ব্যক্তিনিষ্ঠ স্থির টুলকে ডেটা চালিত এবং ডাইনামিক টুলে রূপান্তরিত করা। এর কয়েকটা উপায় আছে। যেমন? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এআই ও স্কিল ইন্টিগ্রেশন। এআই সেটা কিভাবে কাজ করবে? ব্যাপারটা এভাবে ভাবা যাক, 365 ট্যালেন্টস একটা স্কিলস বেসড এআই এনহ্যান্সড ট্যালেন্ট গ্রিডের কথা বলছে। এখানে এআই শুধু বার্ষিক পারফরম্যান্স ডেটা দেখবে না। তাহলে কি দেখবে? এটা একজন কর্মীর স্ল্যাক মেসেজ, ইমেল কমিউনিকেশন বা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের ব্যবহার বিশ্লেষণ করে বুঝতে পারবে যে তার মধ্যে কোলাবোরেশন বা প্রবলেম সলভিং স্কিল কতটা বাড়ছে। ওয়াও! এমনকি সে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে কোন কোর্সগুলো করছে সেটাও ট্র্যাক করতে পারে। দ্যাটস ফ্যাসিনেটিং। তার মানে পোটেনশিয়াল আর একটা অস্পষ্ট ধারণা বা ম্যানেজারের গাট ফিলিং থাকবে না, এটা হবে ডেটা ভিত্তিক একটা পূর্বাভাস। এক্স্যাক্টলি। তখন আলোচনাটা হবে এরকম, গত 6 মাসের ডেটা বলছে যে এই কর্মী তার কোডিং স্কিলের পাশাপাশি প্রেজেন্টেশন স্কিলেও উন্নতি করেছে। তাকে কি আমরা পরের ক্লায়েন্ট মিটিংয়ে লিড নিতে দিতে পারি? বাহ! দেখুন আলোচনাটা কতটা সংকীর্ণমান হয়ে গেল। এটা আর ব্যক্তিকে বিচার করা নয়, বরং তার স্কিল ম্যাপ করা। ঠিক। এটা তো একটা বড় পরিবর্তন। আচ্ছা, ওই স্ট্যাটিক স্ন্যাপশটের সমস্যাটা সমাধানের কোনো উপায় আছে? মানে বছরে একবার মূল্যায়নের বদলে অন্য কিছু? অবশ্যই। একে বলা হচ্ছে ক্রমাগত মূল্যায়ন বা কন্টিনিউয়াস ক্যালিব্রেশন। বাৎসরিক রিভিউর বদলে কোয়ার্টারলি বা ত্রৈমাসিক মূল্যায়ন করা, নিয়মিত চেক ইন এবং ফিডব্যাক দেওয়া। কিছু প্রতিষ্ঠান আরও এক ধাপ এগিয়ে ডাইভার্স প্যানেলের মাধ্যমে ব্লাইন্ড রিভিউ চালু করছে, যেখানে মূল্যায়নকারীরা কর্মীর নাম, পরিচয় বা জেন্ডার না জেনেই তার কাজের নমুনা দেখে রেটিং দেন। এতে ব্যক্তিগত পক্ষপাত অনেকটাই কমে যায়। একদম। আর যদি কোনো কোম্পানি এই বক্স সিস্টেম থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চায়, তাদের জন্য কি কোনো বিকল্প পদ্ধতি আছে? হ্যাঁ, এআইএচআর-এর মতে কিছু কোম্পানির জন্য বিকল্প পদ্ধতি ভালো হতে পারে। যেমন একটা সহজ 4 বক্স গ্রিড ব্যবহার করা যেতে পারে, অথবা একটা স্কিল উইল ম্যাট্রিক্স ব্যবহার করা যেতে পারে, যেখানে কর্মীর দক্ষতা এবং কাজটা করার ইচ্ছার ওপর জোর দেওয়া হয়। আচ্ছা, স্কিল এবং উইল। হ্যাঁ, আর একটা জনপ্রিয় বিকল্প হল প্রতিটি কর্মীর জন্য বিস্তারিত ট্যালেন্ট প্রোফাইলস তৈরি করা, যেখানে তাদের স্কিল, অ্যাচিভমেন্টস এবং ক্যারিয়ার আকাঙ্ক্ষা নথিভুক্ত থাকবে। এটা অনেকটা একটা ইন্টারনাল লিঙ্কডইন প্রোফাইলের মতো। তাহলে বোঝা গেল 9 বক্স গ্রেড শুধু একটা চার্ট নয়, এটি একটি শক্তিশালী টুল যা প্রতিষ্ঠানকে কর্মীদের বর্তমান পারফরম্যান্স এবং ভবিষ্যতের সম্ভাবনা দুটি নিয়েই ভাবতে বাধ্য করে। তবে এর সাথে ব্যক্তিনিষ্ঠতার একটি বড় ওয়ার্নিং লেভেল জুড়ে রয়েছে। এর সাফল্য নির্ভর করছে এটা কারা এবং কিভাবে ব্যবহার করছে তার উপর। একদম।
মূল কথা হল টুলের চেয়ে তার চারপাশের প্রক্রিয়াটি বেশি গুরুত্বপূর্ণ। ডেটা, স্কিল ম্যাপিং এবং ক্রমাগত আলোচনার মাধ্যমে ট্যালেন্ট বিষয়ে সিদ্ধান্তগুলোকে আরও বস্তুনিষ্ঠ এবং ন্যায্য করে তোলাই ভবিষ্যৎ। দ্য টুল ইজ এ ক্যাটালিস্ট ফর কনভারসেশন, নট দ্য ফাইনাল ভার্ডিক্ট। আমাদের আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। যদি এআই ডেটার উপর ভিত্তি করে কর্মীদের পোটেনশিয়াল বলে দিতে পারে, তাহলে ট্যালেন্ট রিভিউ মিটিংয়ের মানুষের বা ম্যানেজারের ভূমিকা কি থাকবে? তারা কি শুধু মেশিনের সিদ্ধান্তকে অনুমোদন দেবে, নাকি এমন কিছু মানবিক বা প্রাসঙ্গিক তথ্য দেবে যা এআই এর চোখে পড়বে না? A truly thought-provoking question for the future of work. এই বিষয়ে আপনার কি মত? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমাদের কমেন্টসে জানান। আজকের এই গভীর বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর কোন টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটাও আমাদের জানাতে পারেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকব।